সো হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন জোর কদমে চলছে। আর এই প্রিপারেশনের জন্য আমরা আছি তোমাদের পাশে। তাই নতুন জিকে সিরিজ নিয়ে চলে এসেছি, জিকে মেল 03। এবং আশা রাখছি এই সিরিজটা যদি তোমরা ফলো করতে থাকো, এখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। এবং যদি এটা ফলো করতে থাকো তাহলে আশা করব পরীক্ষার শেষে বা পরীক্ষা হলে গিয়ে তোমরা নিরাশ হয়ে ফিরবে না। তো চলো চলে যাওয়া যাক আমাদের প্রথম কোশ্চেনে। তো প্রথম কোশ্চেন এখানে হচ্ছে যে ভারতীয় জাতীয় কার্যালয়ের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন। তো দেখি বন্ধুরা, আচ্ছা আর একটা কথা জানিয়ে রাখি, তোমরা কিন্তু আমাদের এই 25টা সিরিজে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে লাস্টে তোমাদের কতটা ঠিক হলো। তো সঠিক উত্তর আমি বলি, সঠিক উত্তর আমাদের এখানে হবে সরোজিনী নাইডু। এবং বলে রাখি বন্ধুরা, এই সরোজিনী নাইডু যিনি ছিলেন একজন অসাধারণ ব্যক্তিত্ব। তিনি 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। এবং ইনাকে ভারতীয় নাইটিঙ্গেল বা ভারতের কোকিল বলা হতো। এবং ইনি কি ছিলেন, ইনার জন্ম হয়েছিল তোমার 13 ফেব। তো আশা করছি এই অ্যাডিশনাল ইনফরমেশনগুলো তোমাদের সাহায্য করবে। এবং চলে যাই আমরা সেকেন্ড কোশ্চেনে। স্টুডেন্ট, আমরা দেখব সেকেন্ড কোশ্চেন। এবং এখানে কোশ্চেনটা করা হয়েছে, পশ্চিমবঙ্গে নিম্নলিখিত কে ভারতী রত্ন পুরস্কার পাননি। দেখো বন্ধুরা, এখানে ট্রিকি কোশ্চেন, যেখানে ম্যাক্সিমাম জায়গায় জিজ্ঞেস করা হয় যে কে পেয়েছেন, কিন্তু এখানে জিজ্ঞেস করেছে কে পাননি। তো চলো আমরা সঠিক উত্তরটা দেখব। তোমরা একটু গেস করতে পারো, কমেন্ট করতে পারো। তো আমি বলি এখানে সঠিক উত্তর হচ্ছে সুব্রত মুখার্জি। এবং বাদবাকি যেগুলো আছে, সত্যজিৎ রায়, ইনি কে ছিলেন, যিনি ছিলেন বিশ্ববিখ্যাত চলচ্চিত্রবিদ পরিচালক, যিনি কি 1992-এ এই সম্মান কিন্তু পেয়েছিলেন। তারপরে আসছে কি, প্রণব মুখার্জি, ইনি কিন্তু আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন। এবং 2019-এ ইনি কিন্তু ভারতীয় রত্ন পুরস্কারটা পান। এছাড়া আর কে আছেন, বিধানচন্দ্র রায়। তো বিধানচন্দ্র রায় কে ছিলেন, যিনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী এবং একজন প্রখ্যাত চিকিৎসাবিদ ছিলেন। তিনি কিন্তু 1961 সালে এই সম্মান ভূষিত হন। তাহলে আমাদের এখানে এটাও একটা খুব সুন্দর কোশ্চেন যে বাদবাকি তিনজন কিন্তু পেয়েছেন এবং কত সালে, এটা একটা রিভিশন তোমাদের হয়ে গেল। এবং কে পাননি, তাহলে এই তিনটে যেহেতু পেয়েছেন তাহলে পাননি এখানে সুব্রত মুখার্জি। তারপরে কোশ্চেন আমরা চলে যাব এবং এখানে দেখব যে নেক্সট কোশ্চেন আছে কি, নিম্নলিখিতের মধ্যে কে রাজা নন। এটাও আবার সেকেন্ড খুবই একটা ট্রিকি কোশ্চেন, যে কে রাজা নন। তো এখানে উত্তর তোমরা গেস করতে পারো। এবং তোমরা অবশ্যই বলছি সবাই একটু চেক করবে তোমাদের 25টার মধ্যে কতগুলো নিজেরা ঠিক করতে পারছো। তো এখানে বন্ধুরা সঠিক উত্তর হলো প্রতিষ্ঠান। তো এখানে একটু ট্রিক ইউজ করা হয়েছে। সেখানে কি দেখো, মুকুল, যিনি ছিলেন হরিশ্চন্দ্রের পুত্র, যিনি ছিলেন একজন রাজা, তাহলে রাজা হরিশ্চন্দ্রের পুত্র ছিলেন মুকুল। শিলাদিত্য, তিনি ছিলেন মৈত্রক রাজবংশের একজন গুরুত্বপূর্ণ রাজা, ঠিক আছে। এবং চন্দ্রগুপ্ত, যেটা তো আমরা জানি যে চন্দ্রগুপ্ত একটা সাধারণ মৌর্যকে বোঝাচ্ছে, যিনি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন, তাই না। তো এর মধ্যে শুধু যে প্রতিষ্ঠানটা আছে, এটা কিন্তু জাস্ট একটা প্রতিষ্ঠান শব্দটা একটা কি সংস্থা, প্রতিষ্ঠানকে বোঝায়, তাই না। তো এখানে কোনো ব্যক্তির নাম নয়। তাহলে এটা ইজিলি তোমাদের পরীক্ষাতে ট্রিক এইটা ইউজ করবে, প্রতিষ্ঠান। তারপরের কোশ্চেনে আমরা চলে যাব। নাম্বার কোশ্চেন আমরা দেখব, এখানে কি বলা হয়েছে, গভীর কেল কোয়ার্জ বালি বা ক্ষুদ্র সরিহার জন্য ব্যবস্থা রাখা আছে, ঠিক আছে। তো সেখানে কি কি অপশন আছে, ঝাড়গ্রাম, রানাঘাট, নবদ্বীপ, মায়াপুর। এটা হবে ঝাড়গ্রাম, সরি এখানে ঝাড়গ্রাম হয়তো মিস্টেক হয়েছে, এটা হবে তোমার ঝাড়গ্রাম। এবং এই ঝাড়গ্রামেই কি একটা সঠিক উত্তর হচ্ছে তোমার এই ঝাড়গ্রাম। তো কেন ঝাড়গ্রাম? ঝাড়গ্রাম তোমরা জানো পশ্চিমবঙ্গের একটা জেলা এবং কিছু বিশেষত কোয়ার্টাইজ যে বালি পাওয়া যায়, যা কাঁচ এবং সিরামিক শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই মূলত পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি এবং সম্পদ নিয়ে
এই ধরনের তথ্যগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখা খুবই জরুরি। এগুলো কিন্তু সরকারি মানে অর্থনীতি বা পশ্চিমবঙ্গের শিল্প খাতের সাথে আর কি জড়িত। তাই এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং আমরা নেক্সটে চলে যাব। নেক্সট দেখব 6 নম্বরে কি আছে, সরি 5 নাম্বার কোশ্চেন। তো 5 নাম্বার কোশ্চেন এখানে কি আছে যে নিম্নলিখিত কোন ব্যক্তিকে ওস্তাদ বিসমিল খান ভারতরত্ন পুরস্কার দিয়ে সম্মানিত করেছেন? তো বন্ধুরা একটু গেস করো। তো এখানে সঠিক উত্তর হলো ডি, পণ্ডিত রবিশঙ্কর। ঠিক আছে, যিনি ভারতরত্ন পেয়েছিলেন কত সালে? 2001 সালে। তারপরে কোশ্চেন আমরা চলে যাব। বন্ধুরা এই কোশ্চেনটা আমরা দেখব। এখানে বলেছে কি কোনটি বৃহত্তর নদী? এখানে কিন্তু বন্ধুরা বহু ট্রিক আছে। অনেকে কি করে, আগে সঠিক অ্যান্সারটা আমি বলছি, তারপরে বলবো। তো এখানে বন্ধুরা সঠিক উত্তরটা হচ্ছে ব্রহ্মপুত্র। এবার কি করে, এখানে এই কোশ্চেনটার একটু সতর্ক করে উত্তর দিতে হবে এই কারণেই, যদি বলে ভারতের দীর্ঘতম নদী বলা হয় তাহলে কিন্তু উত্তর হতো আমাদের কি, যদি বলতো যে ভারতের দীর্ঘতম নদী তাহলে কি উত্তর বলতো? দেখি কমেন্টে কে দিতে পারে। তো যদি আমাদেরকে বলতো যে ভারতের দীর্ঘতম নদী তাহলে কিন্তু উত্তর হতো গঙ্গা। ঠিক আছে, কিন্তু বৃহত্তম নদী বলতে সাধারণত জল ধারণ ক্ষমতা বা আয়তনের বড় নদীকে বোঝায়। সেই হিসাবে ব্রহ্মপুত্র হলো আয়তন এবং জলপ্রবাহের দিক থেকে ভারতের বৃহত্তম নদীগুলোর মধ্যে একটি। এর মোট দৈর্ঘ্য, ব্রহ্মপুত্রের মোট দৈর্ঘ্য হচ্ছে 2990 কিলোমিটার কিমি, যদিও এর বেশিরভাগ অংশ ভারতের বাইরে। অন্যদিকে গঙ্গা ভারতের দীর্ঘতম নদী। গঙ্গার দৈর্ঘ্য কত? 2525 কিলোমিটার। আর কি যমুনা গঙ্গার প্রধান উপনদী, আর গোদাবরী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। যদি বলে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী তখন কিন্তু গোদাবরী হবে। তো চলো বন্ধুরা আমরা আবার সেকেন্ড কোশ্চেনে, সেকেন্ড বলছি, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। এবং এখানে বলছে কি নদীমাতৃক উৎপাদিত জল। তো নদীমাতৃক উৎপাদিত জল এখানে হবে কি সঠিক অ্যান্সার, যে নদীমাতৃক উৎপাদিত জল সেখানটাই সঠিক অ্যান্সার। তোমরা গেস করো, আমি তো বলবোই কোনটা কোনটা, গেস করো। এখানে হচ্ছে ভূগর্ভস্থ জল। ঠিক আছে, কারণ নদীমাতৃক উৎপাদিত জল বলতে যেটা বোঝায় সেটা হলো যা নদীর মাধ্যমে উৎপন্ন হয় বা আমাদের ব্যবহারের জন্য উপলব্ধ হয়। নদী হলো ভূপৃষ্ঠের উপর দিয়ে বয়ে যাওয়া জলের প্রধান উৎস। ঠিক আছে, এবার ভূগর্ভস্থ জল মাটির নিচে থাকে। অল্প বৃষ্টিতে পরিবেশ দূষণের ফল, আর কি সমুদ্রের জল লবণাক্ত। সুতরাং নদীর সঙ্গে সরাসরি সম্পর্কিত যে জল হলো সেটা হলো কি ভূপৃষ্ঠের জল। ঠিক আছে বন্ধুরা, তো এবার চলে যাব আবার নেক্সট, দেখব সঠিক উত্তরটা। এখানে কি বলছে একক লেন্স দিয়ে দেখাবে, তাহলে কি একক লেন্স দিয়ে দেখাবে? এখানে সঠিক উত্তর তোমরা গেস করো, কমেন্টে জানাও। এবং এখানে সঠিক উত্তর হচ্ছে উত্তল লেন্স। একক লেন্স বলতে যেটা বোঝায় সাধারণত কি হয়, একক লেন্স বলতে সাধারণত ম্যাগনিফাইং গ্লাস বা বিবর্ধক কাঁচকে বোঝানো হয়, যা কোনো বড় বস্তুকে আর কি বড় করে দেখায়, যেটা আমরা আতশ কাঁচ বলি না। এই কাজে উত্তল লেন্স ব্যবহৃত হয়, কারণ উত্তল লেন্স আলোক রশ্মিকে এক বিন্দুতে কেন্দ্রীভূত করে, ফলে প্রতিবিম্ব বড় বা স্পষ্ট হয়। এবং অবতল লেন্স কি করে বস্তুকে ছোট করে। তাহলে এটাও একটু মনে রাখবে, হয়তো কোনো কোশ্চেন একটু ঘুরিয়ে করলে সুবিধা হবে, তোমরা তখন অ্যান্সার করতে পারবে। তো চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে। আগে আমরা যদি একটু ম্যাথ করে দেখাই তাহলে আরো বেশি ভালো হয় মনে হচ্ছে। তো এখানে যদি উচ্চতা কি বলছে, যদি উচ্চতাকে আমরা 5 মিটার হয়, ঠিক আছে, এইচ আর গ্রাম কত? গ্রাম হচ্ছে তোমার জি ইজিক্যাল টু 10 মিটার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তো এটা কৃত কাজ ওয়ার্ক হচ্ছে কি এম জি এইচ, তাই তো। তো আমরা এম জি এইচ এখানে কি পাচ্ছি 25 কেজি ইন্টু 10
মিটার সেকেন্ডস পার স্কোয়ার ইন্টু 5 মিটার। ঠিক আছে, তাহলে কত হলো? 1250 জুল। তাহলে আমাদের এখানে উত্তর হবে 1250 জুল। এই যে সূত্রটা, এটা মনে রাখা, ওয়ার্ক ইজ ইকাল টু কত? mgh। এটা মনে রাখলে তোমরা সলভ করতে পারবে। এবং তারপরে আমরা চলে যাব নেক্সটে আমরা দেখব কি এখানে আছে যে ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত নয়। তো কোশ্চেনটা একটা 12 নম্বর কোশ্চেন, এটা হয়তো কিছু একটা প্রিন্টেক মিস্টেক আছে যে ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত, হয়তো এটা হতে পারে যে অবস্থিত। তো এখানে সঠিক উত্তর হবে তোমার দিল্লি, কারণ যদি অবস্থিত হয় তাহলে অবস্থান দিল্লিতে। কারণ আমরা জানি ইন্ডিয়া গেট দিল্লিতে অবস্থিত। এটি ভারতের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ স্মারক, যেখানে কি ভারতের প্রথম বিশ্বযুদ্ধের ভারতীয় শহীদ যে সেনা, তাদের সব নাম এখানে লেখা আছে। তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেন। এটা হয়তো কোনো প্রিন্টিং মিস্টেক আছে, তো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে? নিম্নলিখিত কোনটি থেকে ভোল্টেজ উৎপন্ন হয়? ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হচ্ছে অল্টারনেটর। অল্টারনেটর হচ্ছে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এটি একটি তোমার ট্রিকি কোশ্চেন, যেখানে চারটের মধ্যে অনেকেই হয়তো ভাবতে পারে ব্যাটারি, সোলার প্যানেল, জেনারেটর। ঠিক আছে, যদি বলতো, প্রশ্নটি যদি বলতো যে সরাসরি বিদ্যুৎ উৎপাদন করতে হতো, তাহলে সবকটি হতে পারত। কিন্তু অল্টারনেটের বিশেষত্ব হচ্ছে এসি ভোল্টেজ উৎপন্ন করে, যা আধুনিক বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি মূলত কোনো যন্ত্র ভোল্টেজ উৎপাদন করে, তাহলে কি বলা হয়? তাহলে অল্টারনেটিভ খুব উপযুক্ত একটা উত্তর, যদি বলে ভোল্টেজ কোথা থেকে উৎপন্ন করে। ঠিক আছে বন্ধুরা, আবার নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে যে প্রথম ভারতীয় ইন্টারনেট ভিত্তিক ট্রেনিং সেন্টার কোনটি? তো প্রথম ভারতীয় ইন্টারনেট ভিত্তিক সেন্টার, ট্রেনিং সেন্টার হচ্ছে, গেস করো বন্ধুরা, কি উইপ্রো ভাবছো না কি ভাবছো? ইনফোসিস আইটি কোম্পানি বলে? না, সঠিক উত্তর হচ্ছে এনআইটি। এনআইটি। তো তারপরে আমরা আবার নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে আশা এবং কাজ দেওয়া হয় যে কোনো, অপশন এবার দিয়েছে। ঠিক আছে, আশা এবং কাজ দেওয়া হয় যে কোনো, এটা কিন্তু মানে একটা গ্রামীণ চিত্র। ঠিক আছে, আশার যে হয় না ASA, মানে এটা হচ্ছে তোমার যে গ্রামের আশা কর্মী যেটাকে বলছে, স্বাস্থ্য দপ্তরে যেটা হয় ASHA। তো এখানে সঠিক উত্তর, গ্রামে যারা থাকো তারা দেখবে আশা কর্মী বলতেই থাকে, তো এটা হচ্ছে সেই আশা কর্মী। তো নেক্সটে আমরা যাব, নেক্সট স্লাইড, এবং কোশ্চেনটা দেখব কি আছে। নেক্সট হচ্ছে কি 16 গোল্ডেন হ্যান্ডশেক স্কিমের দ্বারা ঘোষিত পুরস্কার। গোল্ডেন হ্যান্ডশেক যেটা আছে, এটা একটা কি পুরস্কার দেওয়া হয়? এটা মানে কাদেরকে এই পুরস্কারটা দেওয়া হয়? তো এটা কি? এটা হচ্ছে তোমার সঠিক উত্তর হচ্ছে, কেউ যদি জানো অবশ্যই এতে লিখবে, কমেন্টে লিখবে। এবং সঠিক উত্তর হচ্ছে তোমার অবসর। একটু বলি বন্ধুরা, গোল্ডেন হ্যান্ডশেক জিনিসটা কি? গোল্ডেন হ্যান্ডশেক স্কিম হলো একটি স্বেচ্ছামূলক অবসর গ্রহণ পরিকল্পনা। মানে কি বলতো, ভলেন্টিয়ারি রিক্রুটমেন্ট স্কিম, যেটাকে আবার শর্ট ফর্মে VRS বলা হয়। ঠিক আছে, তো এই স্কিমের আওতায় কর্মচারীরা স্বাভাবিক অবসরের আগে স্বেচ্ছায় অবসর গ্রহণ করে আর কি। এই জন্য করে একটি মোটা অঙ্কের ক্ষতিপূরণ দেওয়া হয়। এটি মূলত কর্মীদের সংখ্যা কমানোর জন্য কোম্পানি ব্যবহার করে, তাই এটাই আর কি মূল উদ্দেশ্য। এবং আমরা চলে যাব
নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে বলছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? প্রথম অধিবেশন তোমরা অবশ্যই জানবে যারা রেগুলার প্রিপারেশন থাকো। প্রথম যে অধিবেশন হয়েছিল সেটা হচ্ছে মুম্বাই। কত সালে হয়েছিল? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল 1885 সালে। কতই? 28শে ডিসেম্বর। ঠিক আছে, 28শে ডিসেম্বর 1885 সালে প্রথম হয়েছিল। তখন কি হয়েছিল? গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে অনুষ্ঠিত হয়েছিল এবং এই অধিবেশনে সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এটি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ সূচনা ছিল। তো এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। এরপরে কি আছে? ভারতের মধ্যে দিয়ে কোন রেখা প্রবাহিত হচ্ছে? বলো বন্ধুরা, আশা করছি এটা সবাই পারবে, সবাই। তো এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। এটা ভূগোল থেকে কোশ্চেন করা হয়েছে। তো সেখানে কি কর্কট ক্রান্তি রেখা ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে। এবার রাজ্যগুলি তোমরা একটু মনে রাখতে পারো: গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। এবং কি মকরক্রান্তি রেখা এবং বিষুব রেখা ভারতের উপর দিয়ে কিন্তু যায় না। তাহলে যদি কোশ্চেনটা আসতো যে বিষুব রেখা বা হয়তো বলতো কোন রেখাটা ভারতের মধ্যে দিয়ে যায় না, তাহলে যদি এই মকরক্রান্তি বা যদি বিষুব রেখা থাকতো তাহলে কিন্তু এই দুটোর মধ্যে একটা হতো। যেহেতু যায়, সেটা কি কর্কট ক্রান্তি রেখা। তাহলে চলো নেক্সট কোশ্চেনে আমরা যাবো। আবার একদম রেগুলার যদি তোমরা থাকো, রেগুলার যদি আপডেট থাকো, তো অবশ্যই এই সবগুলো মনে থেকে যাবে। কোনো কঠিন বিষয় না, জাস্ট একটু রেগুলার টাচে থাকতে হবে। তারপরে বলি বন্ধুরা, আর আচ্ছা বলার আগে বলছি বন্ধুরা, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ভিডিওগুলো কেমন লাগছে। যদি বেশি লং হয়ে যায় সেটাও জানাবে, যে না ব্যাখ্যার দরকার নেই, তাহলে জাস্ট অ্যান্সার দিয়ে দেবো। আর যদি বলো যে না এটা তোমাদের হেল্প হচ্ছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কমেন্টেই আমরা কিন্তু বেড়ে উঠবো। আমরা কিন্তু চাইছি মানুষের কাছে পৌঁছাতে, আমরা ফ্রিতে সব কিছু করাচ্ছি। তো এতটুকু সাপোর্ট আশা করছি তোমরা আমাদেরকে দেবে। এখানে কোশ্চেন কি, ভারতের জরুরি অবস্থার সময় কত বছর থেকে কত বছর? মানে এটা একটা বলো যে ভারতীয় জরুরি অবস্থার সময় কত বছর থেকে কত বছর। মানে এখানে একটি বলছে কত বছর থেকে কত বছর, এটা উত্তরটা হবে অপশন এ। এখানে উত্তর হচ্ছে অপশন এ, 21 থেকে 18 বছর। এটা একটা জরুরি বছর, কারণ কি সংবিধান এবং ভোটার অধিকার, এই প্রশ্ন সম্ভবত আর কি ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ সংশোধন নিয়ে হয়েছে। আগে ভারতের মানে ভোটদানের ন্যূনতম বয়স কত ছিল? 21 বছর। কিন্তু কত 61তম যে সংবিধান আইন হয়েছিল, সংবিধান সংশোধন আইন যেটা হয়েছিল, সেখানে 1988 সালে এটিকে কমিয়ে কত করা হয়েছিল? 18 বছর করা হয়েছিল। 18 বছর। এবং এটি কার্যকর কত সালে হয়েছিল? 1999 কার্যকর হয়। তাহলে ভাবো 1918তে সংবিধানের সংশোধন হচ্ছে, কিন্তু সেটা কাজ হচ্ছে 1999। ঠিক আছে, তাহলে আবার নেক্সট কোশ্চেন। বন্ধুরা এতটুকুই বলবো, লাইক করো এবং কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। তোমাদের যে গ্রুপগুলো আছে সেগুলোতে ছড়াও এটাকে, যে আমাদের যদি ভালো লাগে অবশ্যই ছড়াবে। এতটুকু রিকোয়েস্ট তোমাদেরকে করব। এবার চলে যাই নেক্সট কোশ্চেন। কি বলছে, সুন্দরবনের জাতীয় উদ্যানে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দেওয়া হয় কত সালে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। এই যে গ্রিন হাউস বা পরিবেশ দূষণ, এই যেসব নিয়ে চলছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হতে পারে। তো তার জন্য এটা মনে রাখো, জাস্ট একটা সিম্পল সঠিক উত্তর
1987। তো কি পশ্চিমবঙ্গের সুন্দরবনে জাতীয় উদ্যানকে 1987 সালে কি করা হয়, ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়। এটি তার অন্যান্য ম্যানগ্রোভ ইকোসিস্টেম এবং রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষণের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তাই এই তারিখটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে বন্ধুরা? তো নেক্সট চলে যাব 1924 সালে 2020 সালে টোকিওতে অলিম্পিক হয়েছিল। কত? 2020। ঠিক আছে, 2020 সালে করোনার কারণে তোমার 2021 সাল 2021 হয়। ঠিক আছে, 2021 এবং কি 2024 অলিম্পিক ফ্রান্সে অনুষ্ঠিত হবে এবং 2028 অলিম্পিক 2024 কি হবে? ফ্রান্স হবে। ঠিক আছে, ফ্রান্স এবং কি 2028 সালে অলিম্পিকটা কি লস অ্যাঞ্জেলাস এবং 2032 ব্রিসবেন। ঠিক আছে, 2032। তো একদম আপডেট দিয়ে দিলাম 2020, 21, 24। তো কোনো কনফিউশনের কোনো জায়গা নেই। ঠিক আছে, তো এবার চলে যাব 2023 ASEAN ইন্ডিয়ার বন্ধুত্ব সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, তো সেখানে একটা সঠিক উত্তর তোমরা গেস করার চেষ্টা করো কমেন্টে, এবং সঠিক উত্তর হচ্ছে জাকার্তা। ঠিক আছে, তো 2023 সালে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্টার্ন এশিয়ান নেশন হলো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো একটি আঞ্চলিক সংস্থা, এবং কি বলছে, ভারত তাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশীদারি। ঠিক আছে, তো এইগুলো আর কি আন্তর্জাতিক সম্মেলন টাইপের কোশ্চেন যেটা আছে সেগুলোতে ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এবার চলে যাব নেক্সট কোশ্চেনে। 24 নম্বর কোশ্চেনটা আমরা দেখব। এখানে কিন্তু বন্ধুরা একটু ভুল করেছে। এই দুটো অ্যাওয়ার্ডই কিন্তু আলাদা আলাদা। ফিল্মফেয়ার যেটা আমাদের ভারতের, আর এটা কি BFTA, এটা হচ্ছে তোমার ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড। ঠিক আছে, তো এখানে যেটা হয়েছে একটু ভুল করেছে, তবে আমি সঠিকটা একটু বলছি তোমাদেরকে। 2024 যে BAFTA আর কি যে অ্যাওয়ার্ডটা হয়, তো সেখানে সেরা অভিনেতা ছিল তোমার কিলিয়ান মার্ফি। ঠিক আছে, এবং কি সিনেমার জন্য পেয়েছিলেন তিনি? সিনেমাটা পেয়েছিলেন ওপেনহাইমার। এবং ফিল্মফেয়ার আছে, এটা কিন্তু আমাদের ইন্ডিয়ার। ঠিক আছে, এই ফিল্মফেয়ারটা 2024 পেয়েছে রণবীর কাপুর। ঠিক আছে, কিন্তু কোন সিনেমার জন্য এটা তোমরা গেস করে কমেন্টে জানাবে। এটা তোমাদের জন্য আমি রেখে দিলাম যে কমেন্টে জানাবে ফিল্মফেয়ার রণবীর কাপুর কোন সিনেমার জন্য পেয়েছে। ঠিক আছে, এবার আমি সঠিক উত্তরটা বললাম, যদি এটাতে হয়তো কিছু একটা ভুল করেছে, প্রিন্টিং মিস্টেক হতে পারে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেনে লাস্ট কোশ্চেন এটা আমাদের। তো কি এখানে কি বলেছে? এখানে বলেছে যারা খেলাপ্রেমী তারা কিন্তু অবশ্যই পারবে, যারা ক্রিকেট প্রেমী। 2024 সালে IPL এর চ্যাম্পিয়ন দল কোনটি? একদম সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবে কমেন্টে, এবং আশা করছি এটা অনেকেই ঠিকঠাক দেবে। তো 2024 হলো কে? কলকাতা নাইট রাইডার। ঠিক আছে, এবং বন্ধুরা এটাই ছিল আমাদের লাস্ট কোশ্চেন, এবং বলবো তোমরা কমেন্টে আমাদের জানাবে কেমন লাগলো এই সিরিজ। যদি কোনো ইমপ্রুভমেন্ট দরকার হয় তোমাদের অবশ্যই বলবে অ্যাসপারেন্ট। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে ওটা অবশ্যই জয়েন করবে, কারণ ওখানে আমরা রেগুলার আপডেট দিতে থাকি, এবং মাঝে মাঝে পোল ক্রিয়েট করি তোমার কুইজের। তো সেখানে তোমাদেরকে একটা প্র্যাকটিস বাড়বে, এবং যেহেতু খুব অল্প সময় আছে তাই আর সময় নষ্ট করো না। যতটা পারবে নিজেকে পড়াশোনা বা এই টাইপের ভিডিও, জিকে সিরিজ আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে সব ভিডিওগুলো দেখতে থাকো, এবং জিকেগুলোকে মনে রাখতে থাকো। যত দেখবে, যত বেশি সলভ করবে, পরীক্ষা হলে দেখবে ঠিক মনে পড়ে গেছে সঠিক অ্যান্সারটা। তো তাই বন্ধুরা, ধন্যবাদ, থ্যাংক ইউ। আর কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগলো, এবং নিজের বন্ধুদেরকে, পার্শ্ববর্তী বন্ধুদেরকে শেয়ার করবে।